নারায়ণপুর নামে একটি গ্রাম ছিল। সেখানে সবাই চাষবাস করেই জীবন কাটাত। সেখানে সুভাষ চাষি বলে একজন চাষি ছিল, আর তার একটি জমি ছিল। সেই জমিতেই সে চাষ করত, আর তার সব বন্ধুদেরই 2-3টে করে জমি ছিল। তাদের ফসলও খুব ভালোই হতো, কিন্তু সুভাষ চাষির ফসল বেশ কয়েক বছর ধরেই খুব একটা ভালো হয়নি। একদিন সুভাষ যখন তার জমিতে চাষ করছিল, তখন তারই এক বন্ধু কেলটুদা তার জমির সামনে এসে দাঁড়ায় আর বলে, রে সুভাষ, তুই খবর কি? তোর ফসল কেমন হয়েছে? কাল্টুদা, এই কোনোভাবে চলছে, তোমাদের মতো না। তোমাদের তো অনেক জমি, ফসলের লাভ ভালোই হয়। আমার এই একটাই জমি, এই একটা জমি থেকে যা হয় সেটা নিয়েই চলছি। তুই তো বাড়ি বাড়ি ঘুরে ফসল না বিক্রি করে বাজারে গিয়ে ফসল নিয়ে বসতে পারিস। এটা তো আমরা সবাই করে থাকি। বাজারে বসবো, এত তো ফসল হয়ই না জমিতে, তাই রোজ যেইটুকুই হয় না কেন জমিতে লাউ, সেটা নিয়েই বাড়ি বাড়ি বিক্রি করি। তাতে যা লাভ হয় সেটা নিয়েই চলতে হচ্ছে। যা বাবা, আমি তোকে ভালোর জন্যই তো বললাম, বাজারে যখন আমরা সবাই বসি সেখানে তুইও বস, তাহলে তো বিক্রি ভালোই হয়, আর তোকে এইভাবে ঘুরতেও হবে না। তুই যখন ঘুরে ঘুরে করতে চাস তাহলে তো আর কিছু বলার নেই। তুই ওটা মূর্খ তো মূর্খই থাকবি। কাল্টুদা, আমি যে জমিতে চাষ করি সেটা আমার নিজের তৈরি করা। আমার এতে গর্ব হয়। আমার তোমাদের মতো বাবা ঠাকুরদার পৈতৃক সম্পত্তি না। আমি যেইটুকু করেছি সেইটুকু নিজের ক্ষমতায় করা। হ্যাঁ রে, 2 দিন ব্যবসা করে বেশি বুঝে গেছিস নাকি রে তুই? আচ্ছা দেখব এবারে খাওয়ার ফসল ভালো হয়। দেখো কাল্টুদা, তোমাদের সাথে আমার তুলনা হয় না। তোমাদের বাপ ঠাকুরদার সময় থেকেই ব্যবসা শুরু, আর তোমার তো আমার থেকে জমিও বেশি। তাই আমি কি তোমার সাথে পারি? না, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস যে তুই আমার থেকেও বড় চাষি হয়ে গেছিস। কাল্টুদা, আমি কি তোমায় জ্ঞান দিতে পারি? আমি চাষই করছি, বেশি দিন হলো না। আমি সবার থেকে জ্ঞান নিই কাল্টুদা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। শোন, আমি তোর ভালোর জন্যই তোকে বললাম, আর তুই আমাকে জ্ঞান দিচ্ছিস। কাল্টুদা, আমি এত বড় হয়ে যাইনি যে আমি তোমাকে জ্ঞান দিব। আর আমি তো আমার জমিতে ঠিকমতো জল, সার, লাঙ্গল কিছুই দিতে পারি না। তাই আর ভালো ফসলই হবেই বা কি করে? আমি যদি বাবা ঠাকুরদার একটু সাহায্য পেতাম, তাহলে আমি চাষটা ঠিক মতো করতে পারতাম। তুই কি আমাকে হিংসা করছিস? আহ কাল্টুদা, হিংসা করব কেন? আমার তো তোমাকে নিয়ে গর্ব হয়। তুমি হলে গিয়ে আমাদের গ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ী। যা যা, ছাড় ছাড়, আর মিথ্যা বকিস না। আমার আর তোর সাথে মেলা সময় নষ্ট করে কোনো কাজ নেই, আমি বাজারে যাই। এসব কথা হতে হতে কেলটুদা সেখান থেকে চলে গেল এবং সুভাষ নিজের জমির সমস্ত কাজ শেষ করে বাড়ি চলে আসলো। বাড়িতে এসেই দেখে তার স্ত্রী চুপচাপ করে বসে আছে। তখন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে, কি হলো? শুনলাম জমিতে নাকি কালটুদার সাথে তোমার ঝামেলা হয়েছে। কি বলছো কি? কাল্টুদার সাথে? না না, কোনো ঝগড়া হয়নি। ওই কাল্টুদা বলছিল যে আমি নাকি তাকে দেখে হিংসা করি। হিংসে? কালটুদা তো ওই গ্রামের বড় ব্যবসায়ী, তাকে দেখে আমরা হিংসা করতে যাব কেন? তার তো অনেকগুলো জমি, সব জমিতে তো শুনেছি ফসল ভালোই হয়। তাই তো, কাল্টুদার তো অনেকগুলো জমি। আমার একটা জমিতে চাষ করে যা ফসল হয় তা নিয়ে গিয়েই গ্রামে গ্রামে নিয়ে গিয়ে বিক্রি করি। তাই কাল্টুদা বলছিল আমি যাতে আমার ফসলগুলো নিয়ে বাজারে বসি। বাজারে বসতে গেলে তো একটা ভাড়া দিতে হয়, আমি তো তা পারবো না। আর তাছাড়া ওখানে তো অনেক ফসল বিক্রেতা আছে, সেখানে যদি আমার ফসল বিক্রি না হয় তাহলে ভাড়াই বা দিব কি করে, আর সংসারেই বা দিব কি করে? না না, তুমি যেভাবে ফসল বিক্রি করছো সেভাবেই করো। কালটুদা তোমাকে ছোট বোঝানোর জন্য এরকম বলেছে। এসব লোকের থেকে না যত পারবে দূরেই থাকবে। এদের মনোবৃত্তি খুব একটা ভালো হয় না। দেখো, হয়তো তোমার ফসল দেখে হিংসে হচ্ছে, ভাবছি যদি তার ফসল বিক্রি না হয়, তুমি যদি তার ফসলের ক্ষতি করে দাও। আমি আমার মতো ব্যবসা করি বাপু, কাল্টুদা যা ভাবার ভাবুক।
আচ্ছা, ফসল কেমন হয়েছে গো? ফসল খুব ভালো হয়েছে। আমার লাউগুলো যা বড় হয়েছে না, এবারে আমার ভালোই লাভ হবে। যাক, তোমার এই ব্যবসাটা ভালো করে দাঁড়িয়ে গেলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। গিন্নি শোনো, আমাদের ফসল বিক্রি করে যা লাভ হবে তার কিছুটা সংসারে রেখে বাদবাকিটা তোমার গলার হারটা, যেটা মহাজনের কাছ থেকে বন্ধক রেখে আমি এই জমিটা কিনেছিলাম, সেটা ছাড়িয়ে নিয়ে আসবো। আমাকে নিয়ে তোমার অত ভাবতে হবে না, তোমার ব্যবসাটা ভালো করে দাঁড়িয়ে গেলে তাহলেই হবে। হ্যাঁ, আমাদের গরুটা ধগলি যেটা বন্ধক রেখেছি সেটাও তো ছাড়াতে হবে। কিন্তু কালটুদার কথায় আমার একটু সন্দেহ হচ্ছে। ও তোমার জমির কোনো ক্ষতি করবে না তো? কালটুদা যদি আমাদের জমির কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি আর বড় ছোট কোনো কিছু মানবো না, আমি তখন ছেড়ে দেবো না। তাই সেই দিন কালটুদা তার বাড়িতে তার স্ত্রীর সাথে কথা বলছিল। হ্যাঁ গিন্নি, আমি একটু পঞ্চায়েত প্রধানের বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, কেন? ওনার বাড়ি যাবে কেন? উনিই তো তোমার মাথাটা খাচ্ছে। গ্রামের কেউ তো আর কোনো ভালো কাজে আসেই না। ওনার বাড়িতে গিয়েই তো সমস্ত খারাপ খারাপ জিনিসগুলো শিখে আসছো। ও গিন্নি, তুমি কাকাবাবু সম্বন্ধে এরকম বলো না। উনি আমাদের গ্রামের পঞ্চায়েত প্রধান। আজ এমনি সুভাষ আমার মাথাটা গরম করে দিয়েছে। সুভাষ? সুভাষ মানে ওই ডাঙ্গাপাড়ার ফসল কৃষকটা না? হ্যাঁ ওই, আজ আমাকে খুব জ্ঞান দিচ্ছিল। ও 2 দিন ব্যবসা করে বড় ব্যবসায়ী হয়ে গেছে। হ্যাঁ, তো জ্ঞান তো দিবেই। ও যা করেছে ও তার নিজের ক্ষমতায় করেছে। একটা ছোট জমি, তাতে চাষ করে সংসার চালাচ্ছে। তোমার মতো বাবা ঠাকুরদার জমি অন্য কৃষকদের দিয়ে চাষ করে সংসার চালিয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে না। দেখো গিন্নি, তুমি আমাকে আর ব্যবসা নিয়ে জ্ঞান দিও না। আর তুমি সুমাসরের কথা বলছো দেখছি, মনে হচ্ছে সুভাষ যেন তোমার নিজের ভাই। আর তুমি গ্রামের পঞ্চায়েত প্রধানকে তুমি গালাগালি দিচ্ছ। কাকাবাবু জানতে পারলে তোমার অবস্থা কি হবে জানো? তো বলবোই তো, ছেলেটা যা করেছে নিজের ক্ষমতায় করেছে। আর তোমাদের পঞ্চায়েত প্রধানকে আমি এক বিন্দুও ভয় পাই না। গিন্নি, তুমি আজকাল একটু বেশি কথা বলছো। বেশি কথা আমি বলছি না, যা সত্যি তাই বলছি। হুর, তোমার সাথে কথা বলে আমার সময় নষ্ট করে কাজ এসে কি? আমি যাই এবার কাকাবাবুর বাড়িতে। কালটু সেদিন পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে আড্ডা দিয়ে ফিরছিল। তখন কালটুর হঠাৎ মনে হলো যে একবার নিজের জমির পাশ দিয়ে যাই। যাই, আমার জমির পাশ দিয়ে একটু ঘুরে আসি, যাই। কালটু যখন তার জমির সামনে আসলো, ঠিক সেই সময় মহাজনও তার জমির পাশ দিয়ে যাচ্ছিল। মহাজন কালটুকে দেখে সেখানে দাঁড়ায় আর কালটুকে বলে, কিরে কাল্টু, কেমন আছিস? তোর জমিতে এবার লাউ কেমন হলো? আর বলো না কাকু, সেরকম কিছু না। এবারে লাউগুলো হয়নি দেখছি ভালো। ওদিকে সুভাষের জমিতে তো ভালোই লাউ হয়েছে এবার দেখলাম। আমি আসার পথে ওদিক দিয়েই আসছিলাম, তো পুরো জমিতে দেখি লাউ দিয়েই ভর্তি, মাটি দেখাই যাচ্ছে না। হ্যাঁ কাকু, সুভাষের ওই জন্য খুব অহংকার হয়েছে, আমাকে খুব জ্ঞান দিচ্ছে ও। ওর জমিতে যা লাউ আমি দেখলাম, তাতে তো মনে হচ্ছে এই লাউ বেচে আরো 2টো জমিও কিনে ফেলবে। তাহলে তো সুভাষ এবার কালটুর মতো আরো বড় ব্যবসায়ী হয়ে যাবে। না মহাজন কাকু, সুভাষের আমার সমান হতে দেওয়া যাবে না। ওর আমি কোনো ক্ষতি করেই দিব। হ্যাঁ, সুভাষ যদি তো সমান হয়ে যায় তাহলে তো তোর লাউ আর বিক্রি হবে না। তখন তো তোকে পথে বসতে হবে রে। ওর ক্ষতি না করলে তো ও তোকে শেষ করে দেবে একদম। তাড়াতাড়ি কিছু একটা কর। আরে কাকু, তুমি থাকতে আমি কি আর ভাববো? তুমি একটু ভাবো না, ওর কি করা যায়। ঠিক আছে, এই দায়িত্ব যখন তুই আমার উপরে দিছিস তাহলে আমি দেখছি ব্যাপারটা। আমি কত লোকের সর্বনাশ করে দিলাম সারা জীবনে। এ তো 2 দিনের ছোকরা। তুই একটা কাজ কর, আজকে রাতে আমার বাড়িতে আয়। রাতে? হ্যাঁ আসবো, তাহলে রাতেই ভাববো। হ্যাঁ রে হ্যাঁ, রাতে এইসব কাজ করতে হয়। দিনের বেলা এইসব কাজ কি করা যায় নাকি? আরে খবরদার, এইসব কথা যেন কেউ জানতে না পারে। নিজের বউ কেউ জানাবি না এসব কথা। না না, কি বলছো? এসব কি কেউ আবার কাউকে জানায় নাকি? হ্যাঁ ঠিক আছে, তাহলে রাত্রে দেখা হচ্ছে।
আর আমি একটু সুভাষের জমিটা যাওয়ার সময় ঘুরে যাই। মহাজন সুভাষের জমির দিকে যাচ্ছে আর মনে মনে ভাবছে, সত্যি সুভাষের একটা ব্যবস্থা করতে হবে। 2 দিনের ছোকরা ধরাকে সরা মনে করছে। রে সুভাষ, কি করিস? আরে মহাজন কাকু, কেমন আছো? এই জমিতে জল দিচ্ছি। তো হ্যাঁ রে, তোর জমিতে তো এবার ভালোই লাভ হয়েছে দেখছি। সবই আপনাদের আশীর্বাদ কাকু। আর হ্যাঁ শোন, তোর জমিতে যে সবচেয়ে বড় লাউটা হয়েছে সেটা আমাদের বাড়িতে যেন পাঠিয়ে দিস, কথাটা মনে থাকে যেন। কাকু, আমি তো এর আগেও বাড়িতে তোমাদের লাউ দিয়ে এসেছি, কিন্তু এখনো তার টাকা কিন্তু পাইনি। কি, তুই আমার কাছে একটা লাউয়ের জন্য টাকা চাইছিস? তোর বউয়ের গলার হার আমার কাছে বন্ধক আছে, সেটা কি ভুলে গেছিস তুই? না কাকু, ভুলিনি। থাক কাকু, তোমাকে টাকা দিতে হবে না, আপনি আমার গুরুজনের মতো। না না, তুই আমাকে অপমান করছিস, তাও একটা লাউয়ের জন্য। ঠিক আছে, বল বল, তোর একটা লাউয়ের দাম কত বল। না না কাকু, দিতে হবে না, থাক। আপনি আমাদের গ্রামের সম্মানীয় ব্যক্তি, আপনাকে আমি অপমান করতে পারি? থাক থাক, এই অপমানটা আমি ভুলবো না। মহাজন সেখান থেকে চলে গেল এবং রাত হলে রাতে কালটুর সাথে বসলো যে কিভাবে সুভাষের ক্ষতি করা যায়। এই সুভাষের এত বড় সাহস, আমার কাছে একটা সামান্য লাভের জন্য ও টাকা চাইছে। ওই সুভাষের খুব বার বেড়েছে। ওর জমিতে একটু বেশি ভালো লাউ হয়েছে বলে ও ধরাকে সরা মনে করছে। আমি গ্রামের মহাজন, আমার ডাকে গ্রামের সবাই উঠে বসে, আর ও কিনা আমাকে অপমান করলো। শোন কালটু, আমি কাল রাতে তোকে বিষযুক্ত সার দেব, সেই সার নিয়ে তুই ওর জমিতে মিশিয়ে দিবি। ওর জমির সব লাউ পচে একদম শেষ হয়ে যায় যেন। বীজযুক্ত সার দিলে তো ওর গাছগুলো একদম শেষ হয়ে যাবে, তো ও তো আর কিছুই চাষ করতে পারবে না, খাবে কি? তুই শুধু দেখ না, নদীর জল আর ওর চোখের জল যদি আমি এক করতে না পারি, তুই আমার নামে কুকুর পুষিস। কিন্তু খবরদার, এই কাজটা রাতে করবি, যাতে কেউ বুঝতে না পারে, না হলে কিন্তু সবাই আমাদেরকে সন্দেহ করবে। না না, আমি কাঁচা খেলোয়াড় নয়, আমি যেভাবে কাজটা করব কেউ বুঝতে পারবে না। দূর থেকে মহাজনের ছেলে দেখে যে তার বাবা আর কেলটুদা মিলে সুভাষের ক্ষতি করার চেষ্টা করছে। তাই ভাবি, কালটুদা এত রাতে আমাদের বাড়িতে কি করছে? কিন্তু আমি চাই না সুভাষদার কোনো ক্ষতি হোক। এই কথাটা তো আমাকে সুভাষদাকে জানাতে হবে। পরের দিনই মহাজনের ছেলে সকালে উঠে সুভাষের বাড়ি যায়। সুভাষদা, ও সুভাষদা, এই শুনছো, তোমাকে মনে হয় কেউ ডাকছে। আহ, এই সাত সকালে কে আবার ডাকছে দেখি। সুভাষদা, তোমাকে নিয়ে এত কিছু হচ্ছে আর তুমি এখানে ঘুমাচ্ছ? কেন রে, কি হয়েছে? বাবা আর কালটুদা মিলে তোমার জমি সমস্ত লাউ নষ্ট করে দেওয়ার একটা পরিকল্পনা করেছে। তাই নাকি? কি বলছিস? আরে, কাল রাতে কালটুদা আমাদের বাড়িতে এসেছিল। বাবা আর কালটুদা মিলে অনেকক্ষণ ধরে কিছু পরিকল্পনা করতে থাকে। তখন আমি পেছন থেকে সব কথা শুনে ফেলি। তোমাকে নিয়ে আর তোমার জমির ফসলকে নিয়ে কি যেন ক্ষতি করার পরিকল্পনা করছিল ওরা। আমি এবার কি করব? আমার তো মাথায় কাজ করছে না, আমি এবার কি করি? হ্যাঁ তো, তুমি এবার কি করবে? তোমার তো কিছু করার নেই। তুমি এক কাজ করো, তুমি কালটুদা আর মহাজনের কাছে ক্ষমা চেয়ে নাও। গিন্নি, আমি কিসের জন্য ক্ষমা চাইব, কোনো দোষ না করে? কি জানি বাবা, কালটুদার থেকে তোমার জমিতে ভালো লাভ হয়েছে বলে সে তোমার জমির ক্ষতি করতে চাইছে নাকি? আমার এত কষ্টের ফসল নষ্ট করে দিলে আমি তো একেবারে পথে বসে যাব। আরে, ওরা তো সেটাই চায়। তুমি আজই কালটুদা ও মহাজনের বাড়ি যাও, ওদের পা ধরে ক্ষমা চেয়ে আসো। দেখো গিন্নি, আমি কোনো ভুল না করে ক্ষমা চাইতে শিখিনি, সে যেই হোক। আর যারা আমার এত বড় ক্ষতি করতে চায় তাদেরকে কি আমি ছেড়ে দেবো ভাবছো? আমি রাতে জমিতে পাহারা দিব, যাতে কালটুদা কোনো রকম ক্ষতি না করতে পারে। আর সুভাষদা, তুমি এত চিন্তা করো না।
আমরা সবাই মিলে পুলিশকে জানাবো। তাতান যখন সুভাষের বাড়ি থেকে নিজের বাড়ির দিকে যাচ্ছিল তখন রাস্তায় কালটুদার সাথে তার দেখা হয়। কি কালটুদা, কোথার থেকে এলে? হ্যাঁ রে, এই বাজারে গেছিলাম, এখন বাড়ি যাচ্ছি। কেমন আছিস বল? হ্যাঁ, আমি ভালো আছি। তোমার হাতের ব্যাগে কি গো ওটা? হ্যাঁ, এটা এটা এই বাজার থেকে কিছু সার কিনে নিয়ে এলাম জমিতে দিব বলে। আমার জমিতে সবচেয়ে বড় যে লাউটা হবে বুঝলি, সেটা আমি নিজে গিয়ে তোদের বাড়িতে গিয়ে দিয়ে আসবো। বাবাকে গিয়ে বলে দিস। তখন সে বুঝতে পারল যে কালটুদা মিথ্যে কথা বলছে। তার এই কালো কালারের ব্যাগটিতেই বিষযুক্ত সারগুলো আছে। কালটুদা, সারটা একটু দেখি। আরে সার আবার দেখার জিনিস নাকি? চল ভাই এগোই, পরে দেখা হবে। হ্যাঁ, এই বলে কালটু বাড়ি চলে গেল এবং সারের বস্তাটি ঘরের এক কোণায় রেখে দিল এবং বসে বসে ভাবল, আজ রাত হলেই কাজে লেগে পড়তে হবে। রাতের মধ্যে পুরো কাজটা শেষ করে ফেলতে হবে, যাতে কাল সকালে সুভাষের মরার জমিটুকুই থাকে, ফসল না। পাশের ঘরেই কালটুর স্ত্রী কিছু কাজ করছিল। তখনই হঠাৎ সে ওই একটি কালো ব্যাগ দেখতে পায়, আর দেখার সাথে সাথেই সে ব্যাগটির ভিতরে দেখে যে কি আছে। আর তখনই হঠাৎ সে দেখতে পারে যে এটার ভিতরে কিছু সার আছে আর সেটা বিষযুক্ত। এটা দেখা মাত্রই সে কালটুকে ডাকে। হ্যাঁ গো, এ ঘরে একটু আসো তো। কি হলো আবার? বলো বলো। এটা কি? কার সর্বনাশ আবার করতে যাচ্ছ তুমি? মানে মানে তুমি কোথায় পেলে এটা? এটা তো আমার জমিতে দেবো বলে আনছি। এই বিষযুক্ত সার তুমি তোমার জমিতে দেবে? আমাকে কি বোকা ভাবো? কার ক্ষতিটা করতে চাও সেটা বলো। কালটু যখন বুঝতে পারে যে তার স্ত্রী সব কিছুই বুঝে গেছে, তখন সে ভাবল যে তার স্ত্রীকে সব কথা খুলে বলে দেওয়াটাই ভালো হবে। এই সার আজ রাতে আমি সুভাষের জমিতে দেব, যাতে ও পথের ভিখারি হয়ে যায়। আমি জানতাম তোমরা সেই সুবাসের পেছনেই লাগবা। বাবা মা মরা ছেলেটা নিজের পায়ে একটু দাঁড়াতে চাইছে, আর তোমাদের সেটা সহ্য হচ্ছে না। একটা কথা আমি বলছি, শুনে নাও, বেশি হিংসার কিন্তু পতন আছেই। এই গিন্নি, তুমি কিন্তু এবার আমার মাথা গরম করবে না। আবারও বলছি, সুভাষ কি তোমার নিজের ভাই যে তোমার এত দরদ? কালটু তার স্ত্রীর সাথে এই ব্যাপার নিয়েই কথা বলছিল। তারপরে যখন রাত হলো, কালটু সেই বিষযুক্ত সারের ব্যাগটি নিয়ে সুভাষের জমির দিকে এগোয়। আর ওদিকে সুভাষ আর তাতান মিলে পুরো ব্যাপারটা পুলিশকে জানায়। পুলিশ ব্যাপারটা সব শুনে রাতে সুভাষের জমিতে যায় এবং কালটুর অপেক্ষা করতে থাকে আসার। কালটু সুভাষের জমির সামনে যখনই পৌঁছায় তখনই পুলিশ তাকে ধরে ফেলে। হে বাবা, পুলিশ! স্যার, আমি কিছু করিনি। তখন পুলিশ কালটু তার কোনো কথা না শুনে তার ব্যাগটি দেখে এবং সেখানে দেখতে পায় বিষযুক্ত সার। পুলিশ তখন কালটুকে থানায় ধরে নিয়ে যাবে বলে ঠিক করে। আর তখনই কালটু বলে ওঠে, স্যার, এটা আমি করতে চাইনি। মহাজনবাবু আমাকে দিয়ে কাজ করিয়েছে, এর সঙ্গে মহাজনবাবুও জড়িত। তখন পুলিশ কালটুকে নিয়ে মহাজনের বাড়ি যায় এবং মহাজন ও কালটু দুজনকেই অ্যারেস্ট করে আর থানায় নিয়ে যায় এবং তাদের সমস্ত জমিতে চাষ করা বন্ধ করে দেয়। আর এদিকে সুভাষ চাষি লাউ চাষ করে ভালো মুনাফা লাভ করে আর সেই টাকা দিয়ে আরও 2-3টে জমি কিনে ফেলে।